12তম চ্যাপ্টারের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এই চমৎকার একটা আয়োজন করবার জন্য। বিশেষ করে চট্টগ্রামের স্থপতিদের কাজ নিয়ে যে এক্সিবিশন, এটা প্রথমবারের মতো আমার মনে আয়োজিত হয়েছে। একটা চমৎকার আইডিয়া। বিশেষ করে চট্টগ্রামের অনেক ভালো ভালো স্থপতি, অনেক ভালো ভালো কাজ হচ্ছে, কিন্তু আমরা নিজেরা যেমন জানি না এবং দেশের অন্যান্য শহরের যারা স্থপতি আছেন তারাও জানেন না। এই আয়োজনের মাধ্যমে আশা করছি বিষয়টা আমরাও যে করতে পারি সেই জিনিসটা অনেকে জানতে পারে। এটা একটু এটা না থাকলে 1987 সালে ইন্টারমিডিয়েট শেষ করার পরে তখন সোভিয়েত ইউনিয়ন ছিল। সোভিয়েত ইউনিয়নের সরকার তখন স্কলারশিপ দিত, এখনো দেয়। সেই স্কলারশিপ নিয়ে আমি সোভিয়েত ইউনিয়নে চলে যাই আর্কিটেকচারে পড়বার জন্য। এর মধ্যে আমি কিন্তু বুয়েটে আর্কিটেকচারে ওয়েটিং লিস্টে ছিলাম। তো বুয়েটে তখন ক্লাস শুরু হতে সেশন জটের কারণে প্রায় 1.5 থেকে 2 বছর সময় লাগতো। ইতিমধ্যে আমি পেপারে দেখলাম যে সোভিয়েত ইউনিয়ন সরকার বৃত্তি দিচ্ছে, আমি সেখানে অ্যাপ্লাই করে দিলাম। যেহেতু আমি ম্যাট্রিকে এবং ইন্টারমিডিয়েটে দুইটাতে খুব ভালো রেজাল্ট ছিল, তা আমি এমনিতে সিলেক্ট হয়ে গেলাম। তখন কিন্তু সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের জন্য একটা খুব কি বলবো, একটা মিস্টিরিয়াস একটা জায়গা ছিল, কারণ তখন তো আর ইন্টারনেট নাই, কমিউনিস্ট দেশ সোভিয়েত ইউনিয়ন কি না কি সব মিলে একটা পরিবার থেকেও খুব একটা সাহায্য ছিল না আমার বাবা মা। আমি বললাম যে যেহেতু আমি ওয়েটিং লিস্টে আছি, বইটা হয়তো হয়ে যাবে। আর আমার ছোটবেলা থেকে সব ছিল আর্কিটেকচার পড়ার। আমি যাই, যেহেতু সব ফ্রি, সোভিয়েত সরকার সব কিছু দিচ্ছে, যাই, তারপরে আবার চলে আসবো বুয়েটে ক্লাস শুরু হলে। তো গেলাম ওখানে 1 বছর একটা ল্যাঙ্গুয়েজ কোর্স ছিল, ওটা করতে করতে আমার ল্যাঙ্গুয়েজ কোর্স তখন শেষের দিকে, তখন বুয়েট থেকে ডাকলো ভর্তি হওয়ার জন্য। আমার বাবা মা তো বললো ঠিক আছে, তুমি তো কথা দিয়ে গেছিলে চলে আসবা, এখন তোমার বুয়েট থেকে ডাক আসছে, চলে আসো। ওখানে যাওয়ার পরে তো আসার আর যে চিন্তা ছিল, আমি ভাবলাম যে এরকম একটা দেশ, অসাধারণ একটা দেশ, কি চমৎকার সাম্য, সবার মধ্যে সবার সমান অধিকার, একটা কোনো ক্রাইম নাই, মানে কোনো কিছুর অভাব নাই, সুন্দর পরিষ্কার, এমন একটা দেশ ছেড়ে আমি কোথায় যাব? এটা একটা টাফ ডিসিশন ছিল আমার জন্য। তো আমার বাবা মাকে বোঝালাম যে না, আমি এখানে এই অবস্থা, আমি না যাই। হয়তো আমি খুব ফেট এন্ড ডেস্টিনিতে বিশ্বাস করি। আমি খুব লম্বা কোনো প্ল্যান আমার জীবনে করি না, ম্যাক্সিমাম 3 দিন। এখন আমি রোববার পর্যন্ত একটা প্ল্যান আছে, এর বাইরে আমি জানি না কি হবে, কারণ আমার জীবনে প্ল্যান করে কিছু হয় নাই আর কি। তো যাই হোক, সেই জার্নি শুরু। আমি ওখান থেকে মাস্টার্স করলাম। মাস্টার্স করতে করতে আমি যখন সেকেন্ড ইয়ারে, আমাদের ওই ক্লাস ছিল স্কেচ, হিউম্যান ফিগার আঁকতে হতো। আমার ওইটা হিউম্যান ফিগার একেবারে আসে না, কখনোই আসে না। তো তখন আমার সাথে ক্লাস করতো আমার পাশে ভদ্রমহিলা যিনি বসে আছেন, আল্লাহ, ও অসাধারণ আগে, ওর স্কেচ, পেন্টিং, জল রং, মানে সবাই খুবই অসাধারণ, ক্লাসের সেরা ছিল। তাকে আমি বললাম যে ভাই তুমি, আমি তো এগুলো আঁকতে পারি না, আমাকে একটু হেল্প করো। সে হেল্প করতে করতেই সে বাংলাদেশে চলে আসছে আসলে আমার সাথে, হেল্প এখনো করে যাচ্ছে ইনফ্যাক্ট। তো আজকে প্রায় 32 বছর আমাদের দাম্পত্য জীবন। আর 93 সালে আমাদের বিয়ে আর কি, না 92, সরি ভুলে যাই, 92। তো যখন বিয়ে করার সিদ্ধান্ত, আমরা যখন স্কলারশিপ নিয়ে যাই, গভর্নমেন্ট স্কলারশিপ, আমরা কিন্তু এডুকেশন মিনিস্ট্রিতে 300 টাকার স্ট্যাম্পে একটা মুচলেখা দিয়ে যাই যে সোভিয়েত ইউনিয়নে যাচ্ছি, কিন্তু ওখানে বিয়ে করা যাবে না, বিয়ে করলে বৃত্তি বাতিল হবে এবং আমি দেশে ফিরে আসতে বাধ্য থাকিব। এটা তো তাইলে এক সমস্যা না? তখন আমার আব্বাকে বললাম, চিঠি লিখলাম, তখন তো ইন্টারনেট নাই, চিঠি আসতে প্রায় 1 মাস লাগতো। চিঠি লিখলাম যে এই অবস্থা, এখন আমি একটা সম্পর্ক আছে, তো তোমরা অনুমতি দিলে আমি বিয়ে করতে পারি। আমার আব্বা বললো যে ওয়েট। আমার আব্বা চলে আসলো ওখানে, আমি বেলারুসে ইনফ্যাক্ট ছিলাম। তো বাবা চলে আসলেন, ওর সাথে দেখা হলো। ও বাবাকে কনভিন্স করার জন্য এক সেলর কামিজ সিলাই ফেললো নিজে নিজে, ওড়না টোনা দিয়ে, একদম ঘোমটা দিয়ে। আমার আব্বা দেখে হেভি খুশি। তারপরে ওর পরিবার, ফ্যামিলি সবার সাথে বসে আমার আব্বা বললো যে তাইলে আমি একটা কাজ করি, আমার কিন্তু 1 মাস পরে মাস্টার্সের থিসিস দিতে হবে আর কি। ওই সময় আমার আব্বা গেছেন, বললো যে না, আমি থাকতে থাকতে তোমরা বিয়েটা করে ফেলো। আমি বললাম যে কি বলো তুমি, আমার 1 মাস পরে? বলে দেখো, আমার প্রেজেন্সে তুমি যখন বিয়ে করবে এখানে, তাইলে কিন্তু তুমি অনেক সমস্যা থেকে বাংলাদেশে বেঁচে যাবে, মানে আত্মীয় স্বজন এটা ওটা। তখন আজ থেকে 30 বছর আগে বিদেশি একটা মেয়ে বিয়ে করাটা
বাংলা মানে বিশেষ করে চট্টগ্রামের মতো জায়গায় একটা খুব সাহসের ব্যাপার ছিল এবং এটা নিয়ে অনেক কথাবার্তা হতো। তো ঠিক আছে, এখন আমি বললাম আমার তো পারমিশন লাগবে, তো আব্বাকে নিয়ে আবার মস্কোতে আসলাম। অ্যাম্বাসেডারের সাথে আব্বা দেখা করলো, আব্বাকে আব্বা বললো যে এরকম এরকম আমি চাই আমার ছেলে এখানে বিয়ে। আপনি কি বলতেছেন এগুলো? সবাই এগুলো বলে না, আমি চাই, আমি নিজেই তো আসছি এখানে। তো যাক, আব্বা একটা অ্যাপ্লিকেশন করলো, ওই এমবিসি থেকে পারমিশন দিয়ে দিল। তারপরে সে বিয়ে আমি মাস্টার্স করলাম 93-তে। এরপরে আমার খুব রেজাল্ট খুব ভালো ছিল, যার ফলে আমার মনে হয় 6 মাসের একটা আমি ইয়ে পেয়েছি, মানে আগে শেষ করা থিসিস করে আমি দিয়ে আমি ভাবলাম যে দেশে চলে আসবো। এসে তো কোথাও একটু কাজ টাজ করে একটু দাঁড়াইতে হবে, কারণ বউ তো নিয়ে চলে আসা যায় না হুট করে। তারপরেও এই যে ফেট এন্ড ডেস্টিনি, ওকে বললাম যে দেশে যাব। ও তো ভয়, কি বলো তুমি বাংলাদেশে, আমি যাব না, বেড়ানোর জন্য যাবো বা থাকবো না, ওই দেশে কিভাবে থাকবো। হ্যাঁ, আমরা যে যাই বেড়ানোর জন্য যাই, এরপর আমরা কানাডা অথবা অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করে ওখানে চলে যাবো, দেশে থাকবো না। আসলাম, ক্যানাডিয়ান এমবেসি থেকে ফর্ম টর্ম সব নিলাম, আর জমা দেওয়া হইলো না। ওই যে ফেট এন্ড ডেস্টিনি, এখানেই থাকতে হবে আমাকে। এই যে আমার বাসার গ্যারেজের উপরে ছোট্ট একটা রুম ছিল, ওই 10 ফিট বাই 10 ফিট হবে হয়তো, ওই রুম থেকে আমাদের জার্নি শুরু। তখন ইয়ে ছিল না, অটোক্যাড এগুলো কিচ্ছু ছিল না। এগুলি যারা ইয়াং আর্কিটেক্ট আছে ওরা কল্পনাও করতে পারবে না আমরা কত কষ্ট করে তখন এই কাজগুলো করেছি। ফজলি ইমরান হয়তো বলতে পারবে। এরকম ঢালু একটা টেবিল থাকতো ছোট, ওখানে ট্রেসিং পেপার স্কচ দিয়ে লাগায় একটা, ওইটাকে কি জানি বলতো, এটাকে প্যারালাল বার, ওইটা দিয়ে আবার যখন একটু ভুল হইতো ব্লেড দিয়ে এগুলো পরিষ্কার করতে হতো। মানে যে টাফ। আমরা রাত 10টা 11টা পর্যন্ত একটা কাজ করতাম। তো করতে করতে শেষে ওই প্রেস ক্লাবের এই ছোট্ট অফিসটায় আমরা গেলাম 97-এ। তখনকার মেয়র ছিলেন মহিউদ্দিন চৌধুরী। উনি বললো যে এখানে বিল্ডিংটা খালি আছে, তুমি এখানে অফিসটা নাও। কেউ থাকলো, ভয় লাগতো আর কি। যাই হোক, তখন থেকে জার্নিশন এখনো ওখানে আছে, ছোট্ট 600 স্কোয়ার ফিট মনে হয় এরকম একটা অফিসের মধ্যে আমাদের এই জার্নি এখনো আছে। এমন একটা মায়া, আমার আর ওখান থেকে কোথাও যেতে ইচ্ছা করে না। আমি জানি অফিসটা অনেক ছোট, বাট এখন যেহেতু কম্পিউটারে কাজ হয় অনেক, আর এবং যেহেতু আমার সবগুলো আউটসোর্সিং করি, স্ট্রাকচার এমইপি সব কাজে আমার অসুবিধা হয় না। মানে আর আমি খুব টাইম মেনটেন করে অফিস করি, একদম 10টা 6টা অফিস করি, আমি ফাঁকি টাকি দিই না, লোকে অফিস করি। তো এর সাথে ও সার্বক্ষণিক আমার সাথে ছিল বলেই হয়তো আমাদের এই জার্নিটা এতটুকু পর্যন্ত আমরা আসতে পেরেছি। শুরুটা ছিল অনেক স্ট্রাগল। চট্টগ্রামে যারা কাজ করতাম আমরা তখন, আর্কিটেক্ট চিন্তা না, বা ফিজ তো আছে, ফিজের এই সমস্যাগুলো তো আছে, এখনো আছে। তারপরেও তখন অনেক টাফ ছিল একটা কনভিন্স করা, একটা ভালো কাজ করা। তারপরে ট্রেসিং এ যে পার্সপেক্টিভগুলো আমরা করতাম সেই রশি টেনে টেনে, ভেরি টাফ। তারপরেও অনেক ইন্টারেস্টিং ছিল, কারণ এই যে একদম একটা স্ক্র্যাচ থেকে শুরু করে উপর দিকে ওঠা, মানে কোনো কোনো রকম ইয়ে না। এখানে তখন জিন্নুর ভাই ছিলেন, হীরামন ছিল। জিন্নুর ভাই হয়তো আমাদের এই কিছুটা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে গেছেন। চট্টগ্রামে যারা আসতো হীরামন থেকে তারা কাজটা শুরু করতো। এরপরে সোহেল সাগর ভাই আসলেন। আমি যখন আসি সোহেল সাগর ভাই তখন একদম টপে, চট্টগ্রামের সেরা আর্কিটেক্ট, খুব পপুলার ওনার ওই হিসেবে তখন আমি আস্তে আস্তে শুরু করলাম। তারপরে যখন আমরিন হলো, আমি অনেক কিছু বাদ দিয়ে যাচ্ছি যে সময়ের জন্য। আমরিন পরে যখন সে ক্লাস 5-এ উঠলো, উইলিয়াম ক্যারিতে পড়তো। তো তখন আমাদের এক ফ্রেন্ড বললো যে আমার মেয়েটা দেরাদুনে ইন্ডিয়াতে একটি স্কুলে পড়ে, বোর্ডিং স্কুল, তো ওখানে দিয়ে দাও বাচ্চাকে। মানে বাচ্চার গ্রুমিং হবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো সব ওরা মানে ওখান থেকে বের করে নিয়ে আসবো, থেকে লেখাপড়া তো আছেই। আমাদের জন্য আমি বললাম ক্লাস 5 একটা মেয়েকে আমি কোথায় দিব, কিভাবে দিব, এত দূরে। তো বলে চলো একবার যাই। আমি গেলাম স্কুলটা, গিয়ে দেখলাম 2 তলা সব বিল্ডিং, প্রচুর গাছপালা, সবুজ, গাছের নিচে বাচ্চারা সেই স্কুল ড্রেস পরে বই পড়তেছে, পাখি ডাকতেছে। স্কুলটা একদম ব্রিকের, একদম সিম্পল, সিমেন্ট পলিশ করা। এটা নাকি ইন্ডিয়ার টপ স্কুল মেয়েদের, ওয়েলাম গার্লস স্কুল। আমি খুব অবাক হলাম, এরকম আমাদের দেশে টপ স্কুল মানে তো মার্বেল থাকবে, এসি থাকবে, এটা থাকবে, এটা থাকবে, ওখানে এগুলো নাই কেন? ওরা আমি মানে এক্সপ্লোর করে দেখলাম যে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন ইন্ডিয়া। ওখানে ইন্ডিয়ার অনেক নামি দামি মহিলারা ওখান থেকে পাশ করে গেছেন এবং ইন্ডিয়ার অনেক ভালো ভালো জায়গায় আছেন। তো তখন আমি ওই প্রিন্সিপালের সাথে দেখা করলাম। প্রিন্সিপাল হলেন হারবার্ড গ্র্যাজুয়েট। ওনার সাথে কথা বলে উনি বললো যে দেখো, তুমি হেজিটেট করতেছো এই স্কুলে পড়ানোর জন্য, এটা এনি ইন্ডিয়ান প্যারেন্টস ড্রিম এই স্কুলে বাচ্চাকে দেওয়ার জন্য। আর তোমার বাচ্চা 900 বাচ্চার মধ্যে পরীক্ষা দিয়ে সে টিকে গেছে, মানে অ্যাডমিটেড হওয়ার অপেক্ষায় আছে, এটা তো বিশাল ব্যাপার। তো আমরা ডিসিশনটা নিয়ে নিলাম। নিয়ে এসে দেন
সে ও জার্নি শেষ করলো প্রায় ক্লাস 12 পর্যন্ত ওখানে পড়লো। এরপরে সে চলে গেল কানাডায়। কানাডায় অটোয়াতে গার্লটন ইউনিভার্সিটি থেকে ও গ্র্যাজুয়েট করলো, করে দেশে আসলো, আবার মাস্টার্স করার জন্য চলে গেল। তো আমি ধারণা করিনি সে ফিরে আসবে। একদিন রাতে আমরা প্রায় আলোচনা করতাম যে ওখানে যে কী করবে, মাস্টার্স করবে, থেকে যাবে কানাডায়, এখানে আমাদের একটা সেট আপ আছে। এগুলো করতে করতে ওকে রাতের বেলা আমি একদিন ফোন দিলাম, অনেক রাত, তখন ওর ওখানে সকাল। আমি বললাম যে আমি, তুমি ওখানে কি করতেছো? বললো যে আমি মাস্টার্স করবো, এখন জব টবও পাই নাই, কি করবো জানি না, একটু সময় লাগবে। আমি বললাম যে দেখো, তোমার তো এখানে তোমার বাবা মায়ের একটা অফিস আছে এবং তোমার সেম প্রফেশন, ওখানে গিয়ে তুমি হয়তো সেই $15 সেই জব ওইটাই করবে এবং আর্কিটেক্ট হইতে তোমার আরো অনেক বছর চলে যাবে। আর্কিটেক্ট হিসাবে নিজেকে এস্টাবলিশ করতে যে সুযোগটা তুমি এখানে পাবো, ওইটা ওখানে পেতে তোমার অনেক সময় লাগবে। তো তুমি এখানে চলে আসো, তুমি এখানে নিজের দেশ। হ্যাঁ, হয়তো আমাদের অনেক সমস্যা আছে, ছোট দেশ, মানুষ বেশি, ময়লা, এটা ওটা নানা ঝামেলা, বাট এখানে ডিগনিটি নিয়ে নিজের দেশে মাথা উঁচু করে তুমি চলতে পারবা, আর্কিটেক্ট হিসেবে পরিচয় দিতে পারবা। তো সে তখন আমার কাছ থেকে সময় নিল 1 মাস। আমি বললাম ঠিক আছে, 1 মাস সময় দিলাম। তো 1 মাস পরে সে আমাকে বললো যে ওকে বাবা, আই হ্যাভ ডিসাইডেড আই উইল কাম ব্যাক। সো এর চেয়ে খুশির বিষয় আমার জন্য ছিল না আর কিছু আর কি। আমি আর দেরি করি নাই, আমি পরের দিনে ট্রাভেল এজেন্টকে ফোন করলাম যে তাড়াতাড়ি টিকিট পাঠাও। টিকিট পাঠাই দিয়ে ওকে লক করে ফেললাম। ও চলে আসলো মাশাআল্লাহ। আসার পরে কাজ করতেছে আমাদের সাথে। তার নতুন কিছু সফটওয়্যার সে জানে, যে রাইনো, রিভিট বা গ্রাস হপার, যেগুলো তো আমাদের এখানে একটু কম ইউজ হয়, এগুলা সে এখন ইউজ করার চেষ্টা করতেছে, এআই গুলা করার চেষ্টা করতেছে। বা অফিসে যারা আছে, আমার খুব ছোট অফিস, তো সবাই মিলে আমরা একটু এক্সপ্লোর করি, ব্রেন স্টর্মিং করি যে কি করা যায় নতুন কিছু। তো দিস ইজ আওয়ার জার্নি। আর অনেক কিছু বলার আছে, যে অনেক সময় লাগবে। এখন আমি আলাকে দেই, সে বলুক বাংলাদেশে কেন আসলো, কিভাবে আসলো, বা কেমন লাগছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সবাইকে ধন্যবাদ বলতেছি এখানে আসার জন্য, মানে তো আমাদের গল্পটা শোনার জন্য। তো আশিকটা অনেক কিছু বলছে, আমি আর মানে রিপিট করবো না। জাস্ট ওই বাংলাদেশে যখন আমরা বাংলাদেশে আসছি, আমার জন্য ওইটা বড় চ্যালেঞ্জ ছিল। বিকজ বুঝছেন তো, কালচার ডিফারেন্ট, ক্লাইমেট ডিফারেন্ট, সব কিছু ডিফারেন্ট, মানে অপোজিট, একদম অপোজিট আমি যে বলি। তারপর আমি কোনোদিন চিন্তা করি না, মানে পারবো না, মানে আমার একটা চ্যালেঞ্জ, আমি করতেই হবে, এটাই আমার টার্গেট ছিল। প্রথমটা আর্কিটেকচার আমরা শিখছিলাম, মানে ওয়েস্টার্ন আর্কিটেকচার। এখানে আসার পর থেকে মানে ইঞ্চি এটা কি জিনিস আমি হ্যাঁ শুনছি, কিন্তু কোনোদিন আমরা ইঞ্চি হিসাবে এগুলো কোনো কিছু মাপ করি নাই। তো এখানে এসে ওই প্রথমটা আমার ওই সেন্টিমিটার মিটার থেকে ওই ইঞ্চিতে আসতে হয়েছে। তারপর প্লেন এন্ড পেপার, মানে মানে অনেক ডিফারেন্ট, মানে এখানে লাইফস্টাইল মানুষের ডিফারেন্ট, তারপর রিকোয়ারমেন্ট ডিফারেন্ট, মানে ওইটা আমার নতুন করে শিখতে হয়েছে। তারপর ওই কাজ করতে করতে মানে মোটামুটি লাইনে আসছি। আর মানে কি বলবো, আমি মনে করি আমি লাকি, বিকজ আমি বাংলাদেশে এসে আমরা অনেক ভালো ভালো প্রজেক্ট করতে পারতেছিলাম। ইভেন ল্যান্ডস্কেপ প্রজেক্ট প্রথম আমাদের ছিল লালদিঘি পার্ক বলে। মানে আমরা মানে আমাদের আর্কিটেকচারাল প্রোগ্রাম ইউনিভার্সিটি যা আছে, আমরা সব সাবজেক্ট মানে এক বছর পড়ি। আমাদের ল্যান্ডস্কেপ ছিল, আমাদের ইন্টেরিয়ার ছিল, আমাদের সিভিল বিল্ডিং, আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং, পাবলিক ল্যান্ড, সব কিছু ছিল। তো মানে একটা ল্যান্ডস্কেপ প্রজেক্ট করতে একটা মানে ভেরি ইন্টারেস্টিং প্রজেক্ট ছিল। আমাদের যা নলেজ ছিল, আমরা ওই সময়, মানে এটা তো কত বছর আগে, মানে এটা মানে 1967 ছিল। তো আমরা জাস্ট নতুন আসছি, ওই সাথে সাথে এরকম প্রজেক্ট পেলাম। আর লালদিঘি পার্ক, তো লালদিঘি এমনি অনেক পুরানো জায়গা, অনেক হেরিটেজ আছে, ওইটা মাথায় রেখে আমরা চেষ্টা করছিলাম একটা এরকম নতুন, মানে এটা আমাদের নতুন, আমি চিন্তা করি একটা ভালো নতুন একটা ভালো বড় প্রজেক্ট ছিল প্রথম থেকে। তারপর ওই আশিক যা বললো, প্রায় সময় ক্লায়েন্টের সাথে মানে মন মেলে না, ক্লায়েন্টদেরকে কোনো
অফিস করতে করতে মানে মন টায়ার্ড হয়ে যায়, সে ক্লায়েন্টের সাথে ম্যাক্সিমাম মাসে ডিল করে। আমি যখন পাশে বসি, আমি মনে করি সবাই আর্কিটেক্ট মানে এরকম এক্সপিরিয়েন্স আছে। আমি যখন পাশে বসি আমার মাঝে মাঝে মাথা মন গরম হয়ে যায়, আমি চিন্তা করি ও কেমনি পারে, আমি মনে হয় অনেক আগে ওকে মানে বিদায় করতে তাও পারি, এমন বিরক্ত করে মানে ফর এক্সাম্পল মানে ক্যালকুলেশন করে মানে একটা অ্যাপার্টমেন্ট বানায় ও সেল করে কোন দামে সেল করে কত প্রফিট হবে, তারপর শেষ থেকে 2-3 ঘন্টা কথা বলে বলে দেখি ও তো জমি পর্যন্ত কিনে নেয় এখন ওইটা। তা আমি চিন্তা করি আশিকের নার্ভ সিস্টেম কত স্ট্রং, ওরকম বসে বসে ঠান্ডা মাথায় দিয়ে 3 ঘন্টা বুঝাতে বুঝাতে, আমি তো ওরকম করতাম না। তো আমি চিন্তা করি আমাদের খুব ভালো কোঅপারেশন আছে আশিকের মানে ক্লায়েন্টের সাথে কথা বলতে, মানে ভালো এক্সপিরিয়েন্স। আমি আর একটু মানে কাজে বেশি মনোযোগ দিয়ে আমি চুপচাপ করে বসে বসে কাজ করি, মানে এটা আমাদের একটা ভালো মানে হ্যাঁ ডাইনামিক। আমার মেয়ে তো আমাকে একটু ওয়ার্ডটা বুঝে। আমি অনেক বছর আছি বাংলাদেশে, কিন্তু মাঝে মাঝে আমার ল্যাঙ্গুয়েজের সমস্যা হয়। এটা আমি বাংলাদেশে 31 বছর হয়েছে। তো মানে আর তারা সবাই আছেন, আজকে আমরা আসছি এখানে অনেক অনেক নতুন আর্কিটেক্ট দেখলাম, মানে অনেক আইডিয়া আসছে আমাদের চিটাগংকে কত আর্কিটেক্ট কাজ করে, খুবই ভালো ভালো প্রজেক্ট দেখলাম। আমার মনে হচ্ছে এটা একটা ট্র্যাডিশন করতে হবে, প্রতি বছর একটা এরকম এক্সিবিশন। আমরা যখন কোনো প্রোগ্রাম থাকে আমাদের আইবিতে, তো মানে আর্কিটেক্টরা একটু লেজি মানুষ, একটু কম আসে, তো কারোর সাথে খুব একটা এরকম পরিচয় হয় না, দেখা হয় না, কে কি কাজ করে। আর আমরা জানি না ঢাকা থেকে আর্কিটেক্ট আসে, সিনিয়র আর্কিটেক্ট, ওদের প্রজেক্ট আমরা দেখছি, ওদের মানে কাজ কি কি আছে আমরা দেখি। কিন্তু আমাদের চিটাগংয়ে অনেক অনেক ভালো প্রজেক্ট হয়, এটা মানে আমাদের একটু ফোকাস করতে হবে, আমাদের মানে আর একটু বেশি আমরা কাজ করতে পারলে তখন আমাদের চিটাগংটা একটু দেখতে ভালো লাগবে। থ্যাংক ইউ। Hello. Assalamualaikum. Thank you আমাদেরকে এখানে আজকে হোস্ট করার জন্য, giving us the opportunity আমাদের জার্নিটা শেয়ার করার জন্য। তো পাপা ম্যাক্সিমাম বলে ফেলতো আমার পার্সোনাল জার্নির ব্যাপার, বাট I just wanted to add মানে কেন আমি why was I okay with coming back from Canada? আসলে কোনো ইয়াং মেয়ের ড্রিম না চিটংয়ে কাজ করা, কারণ মানে অনেক সমস্যা থাকে। আমার ছোটবেলার ফ্রেন্ড যারা ছিল ম্যাক্সিমাম চলে গেছে, সো ইটস আ ভেরি টাফ টাইম অ্যান্ড আ ভেরি টাফ এজ মানে এই সময়টা এখানে কাটাতে, বিকজ সবাই ডিফারেন্ট জায়গায়, অনেক আগের মানুষ নাই, প্লাস আমি তো এখানে ওখানে বড় হইনি, আই ওয়াজ ইন বোর্ডিং স্কুল। তো মানে চিটংয়ে আসাটাই আমার জন্য ছোট একটা কালচারাল শক ছিল, মানে ইন্ডিয়ায় থেকে তারপর ক্যানাডায় থেকে। কিন্তু একটা জিনিস আমাকে হোপ দেয় যে চিটংয়ে অনেক স্কোপ আছে, মানে প্রবলেমস যেখানে থাকে ওই প্রবলেমসের সলিউশনগুলি খোঁজাটাই ইজ লাইক অ্যান ইন্টারেস্টিং চ্যালেঞ্জ। অ্যান্ড when I was in Canada মানে ডেফিনেটলি ওখানে আমাদের সিস্টেমটা খুব ডিফারেন্ট ছিল, আমাদের এডুকেশন সিস্টেমটা, সোশ্যাল সিস্টেম, এভরিথিং ওয়াজ ভেরি ডিফারেন্ট। অ্যান্ড ওখানে একটা এনভায়রনমেন্টও অন্যরকম, ইটস ভেরি কন্ট্রোল, সব কিছু একটা সিস্টেম থাকে। অ্যান্ড একদিকে ইটস নাইস, খুবই এফিশিয়েন্ট, একটা বিল্ডিং প্ল্যান করতে গেলে অলরেডি একটা ফ্রেমওয়ার্ক থাকে, অ্যান্ড ওই ফ্রেমওয়ার্ক দিয়ে সবাই চলে, মানে there's no escaping that framework. And আর্কিটেকচারটা পড়লে অথবা আরবানিজমটা পড়লে সবাই ছোট একটা পকেট থাকে where you can fit in and মানে system be a part of the system. তো বাংলাদেশে এসে আমাদের এখানে পুরো অপোজিট, মানে আমাদের সবাই নিজস্ব একটা সিস্টেম তৈরি করে, অ্যান্ড মানে in a way it's chaotic, but chaosটার ভিতর অনেক ইন্টারেস্টিং ক্রিয়েটিভ সলিউশনস পাওয়া যায়, যেটা আপনি ধরেন একটা রেডি সেট পারফেক্ট সিস্টেমের ভিতর ওই ক্রিয়েটিভিটিটা কখনো ওরকম এক্সারসাইজ করা যায় না। সো ওইটা আমার জন্য খুব ইন্টারেস্টিং একটা চ্যালেঞ্জ ছিল যে হ্যাঁ আমি আসছি এখানে দেশে,
অনেক কিছু আছে, there are so many things to improve and I think ওইটা অনেক ইয়াং মানুষের জন্য যারা এভাবে বিদেশে পড়ে আবার দেশে চলে আসে, ওটা হচ্ছে ইয়াং মানুষদের জন্য মানে the biggest reason to come back because there's so much scope to actually make a change. But ওই চেঞ্জটা আনার জন্য also it's so hard, মানে there's so many obstacles, so many difficulties, especially একটা মহিলা হয়ে also. So ওসব ম্যানেজ করতে করতে আসলে লাইফটা কেমনে কেমনে চলে যায় and so yeah, that's essentially মানে initially যেটা এখানে এসে আমি যেটা ফিল করছি that there's মানে একটা পুরো সিস্টেম্যাটিক জায়গা থেকে একটা lack of system মানে জায়গা এসে what are the challenges and so I started working towards that. Initially আমার একটু কষ্ট হয়েছে because again like same as my parents, Canada's building system is very different. The walls are different, the structure is different. মানে সবকিছুই everything is different. So এখানে এসে বাংলাদেশের মানে structural systemটা শিখা, এখানে লাইফস্টাইল কেমন, মানুষ আসলে কি চায়, এসব বুঝাটা it was an interesting learning experience. And I feel like এখন দোনোটা সাইড দেখতে পেরে I feel like I have a more all-rounded understanding of architecture. So, but also আমি Canadaয় যে জিনিসগুলি শিখলাম, the different softwares that they use, মানে ওদের different structural systemগুলি, ওগুলি I want to try to apply here in more unique ways. And এখানে এখন আমরা যেখানে আছি with architecture, to try to advance that and innovate that in different ways so that আমরা সবসময় একটু আগায় নতুন কিছু একটা বানাই and আমাদের ওরকম অন্য দেশে দেখতে হবে না যে ও হ্যাঁ ওয়েস্টে কি করতেছে, সিঙ্গাপুর কি করতেছে, ওখানে মানে we can do so much even with the limited resources we have because ওখান থেকে আসলে ক্রিয়েটিভিটিটা বের করে. So essentially ওইটাই আমার জন্য খুব ইন্টারেস্টিং চ্যালেঞ্জ ছিল and আমি ওইটা নিয়ে I just try to keep myself motivated. Thank you so much. আসাদ একটা জিনিস আমার কাছে জানতে চেয়েছিল যে আর্কিটেকচারের পাশাপাশি অনারারি কনসাল হিসেবে আমি কিভাবে কাজ করছি বা এটা কোত্থেকে আসলো কিভাবে হলো, এটা একটা টোটালি ডিফারেন্ট জিনিস। এটা একটা ডিপ্লোম্যাটিক পজিশন অ্যাসাইনমেন্ট। এটা আসলে এটাও আনএক্সপেক্টেড, হয়তো বললাম প্ল্যান ছাড়া সব হয়। তো এখানে চিটাগংয়ে একটা রাশিয়ান কনসুলেট ছিল খুলশিতে 72 থেকে। এটা 2017 সালে ওরা এটা বন্ধ করে দিল। বন্ধ করার কারণ হলো এখান থেকে ভিসা ইস্যু হয় বছরে 50 কি 60টা, আর কোনো তেমন অ্যাক্টিভিটি নাই। আগে পোর্টে অনেক অ্যাক্টিভিটি ছিল, সেটাও নাই। যার ফলে ওরা বললো এটা এখানে ফিজিবল না, যেহেতু ঢাকায় একটা এমবেসি আছে। এটা বন্ধ করে ওরা পুকেতে এটা খুললো, রিপ্লেস করলো, যেখানে প্রায় 5 থেকে 6 লক্ষ রাশিয়ান ট্যুরিস্ট যায়। এটা বন্ধ হওয়ার পরে ওদের এখানে প্রপার্টিজ আছে বা মাঝে মাঝে জাহাজ আসে, নাবিকরা আসে, এগুলো নিয়ে সমস্যা হয়। তো তখন যেহেতু ওদের সাথে সম্পর্ক মানে সবসময় ছিল আমার, তখন তারা আমাকে প্রপোজ করলো যে আমরা তোমাকে চিটাগং ডিভিশন অনারারি কনসাল হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিতে চাই। আমার কোনো ধারণা ছিল না আসলে এটা কী। তো আমি ঠিক আছে, ওরা আমাদের ফরেন মিনিস্ট্রিতে একটা অ্যাপ্লিকেশন দিল যে এটা অমুককে আমরা এটা দিতে চাই। তারপরে শুরু হলো আরেক মজার জার্নি, সিকিউরিটি ক্লিয়ারেন্স। এটা আমাদের ধারণা ছিল না। এটা প্রায় 1 বছরের বেশি সময় বাংলাদেশের যতগুলো এজেন্সি আছে সবগুলাই তারা আমার কাছে এসে কোয়েশ্চেনের দিয়ে গেল। ওখানে প্রায় কোনো একটা এজেন্সির 50টা, কোনোটা 60টা এরকম প্রশ্ন। এবং আমার এসএসসি পরীক্ষার যে প্রবেশপত্র, এটা কেউ রাখে না, এটা ফরচুনেটলি আমার কাছে ছিল। ওইটা থেকে শুরু করে মানে সমস্ত কিছুই ডকুমেন্ট তারা নিয়ে যাচাই বাছাই করে 1 বছর পরে আরও বেশি প্রায় 14 মাস সময় নিয়ে তারা ফরেন মিনিস্ট্রিকে সিকিউরিটি ক্লিয়ারেন্সটা দিল, হোম মিনিস্ট্রি থেকে। এরপরে ফরেন মিনিস্ট্রি এটা রাশিয়ান গভর্নমেন্টকে জানালো যে ওকে ঠিক আছে, তোমাদের ক্যান্ডিডেট হ্যাজ পাসড সিকিউরিটি ক্লিয়ারেন্স, নাও ইউ ক্যান গো ফর দ্য ফার্দার ফর্মালিটিস। তারপরে এটা আবার মস্কোতে গেল। এরপরে শুরু হলো মস্কোর রাশিয়ার সিকিউরিটি ক্লিয়ারেন্স। এটাও প্রায় ওদের এত সময় নেয় নাই, ওরা মানে 5-6 মাস সময়। আবার আমি ওখানে ছিলাম, কোথায় কি সব কিছু দেখে ক্লিয়ার করার পরে এরপরে তারা আবার ফরেন মিনিস্ট্রিকে তারা ইনফর্ম করলো ওকে এটা আমরা এখন একটা চিঠি আসলো ফরেন মিনিস্টারের, এটা ওকে হয়ে গেল। দেন
আবার এটাকে ইয়ে বলে, একটা শব্দ আছে ফ্রেঞ্চ, মানে ডিপ্লোমেটে গিয়েতে দেখলাম যে ম্যাক্সিমাম ফ্রেঞ্চ ওয়ার্ডগুলো ইউজ হয়। এক্সিকিউটিভ বলে এটা আমাকে চিফ অফ প্রোটোকল হ্যান্ড ওভার করে ওই দিন থেকে, মানে 20 ডিসেম্বর 2019 অ্যাপয়েন্টমেন্টটা হয়। তো তখন আমি বুঝতে পারি না আসলে এটা কি, তখন আস্তে আস্তে আমি এটা নিয়ে একটু পড়ালেখা করা শুরু করলাম। দেখলাম যে 110টা ওয়ার্ড আছে যেগুলো ডিপ্লোমেটরা ইউজ করতে পারে, হুট করে বলা যায় না অনেক কিছু আর কি। ওগুলা গুগল থেকে ডাউনলোড করে ওগুলো স্টাডি করলাম। প্রত্যেকটা চিঠি, এটাকে নোট ভার্বাল বলে, আমরা ফরেন মিনিস্ট্রিতে চিঠি দেই। আমার যখন এখানে চিটং অ্যাম্বাসেডার ভিজিটে আসে পুরো দায়িত্বটাই আমাকে নিতে হয়, শুরু থেকে এই যে পুলিশের এসবি থেকে ক্লিয়ারেন্স, এয়ারপোর্টে ভিআইপি প্রোটোকল, পুলিশের স্কট নেওয়া, সব কিছু, এবং হোটেল বুকিং থেকে শুরু করে সব কিছুগুলো আমাকে করতে হয়। এবং মানে এটা প্রায় উনি যেদিন আসবে এর প্রায় 3 সপ্তাহ আগে থেকে আমার এটা শুরু হয়, সব কোঅর্ডিনেশন এবং কমিউনিকেশন। যাক, তো প্রথমবার যখন আসছে আমি খুব এক্সাইটেড, অ্যাম্বাসেডারের ওই পুরো প্রোগ্রামটা দিয়ে দিতে হয় সব কিছু মিলে। তো লাস্ট টাইম মানে গত বছর 2024-এ অ্যাম্বাসেডার যখন প্রতি বছর উনি আসে, আমি নিয়ে গেলাম যে চিটং শহরে তার দেখানোর কিছু নেই মানে আমি কি কোথায় নিয়ে যাব ওনাকে, আর তো মানে এমন একটা শহর আসলে খুব দুঃখজনক, বাইরের একটা গেস্ট আসলে আমরা কিছু দেখাইতে পারি না যে আমাদের এই হেরিটেজটা আছে বা এটা আছে ওইটা আছে, এমনি গাড়ি নিয়ে একটা চক্কর দিয়ে এটা এটা এটা। তো ওনাকে আমি ঠিক করলাম যে আমি ওনাকে রাউজান নিয়ে যাবো। এখন পুলিশ থেকে তো হেভি বাধা, কি আপনি রাউজান যাবেন? আমি তো ভাই রাউজান যেতে হবে, আমার দেশের বাড়ি তো রাউজান, ওনাকে ওখানে যদি নিয়ে না যাই আমার গ্রামে নিয়ে যাবো, ওনাকে প্রাইমারি স্কুলে নিয়ে যাব, বাংলাদেশের স্কুল কিভাবে চলে দেখানোর জন্য, আর নোয়াপাড়া কলেজে নিয়ে যাব। এই কলেজটা আমার বাবা এটার প্রতিষ্ঠাতা, ওয়ান অফ দ্য প্রতিষ্ঠাতা, 30 বছর উনি এটা চেয়ারম্যান ছিলেন, বাবার একটা স্মৃতি। আমি বললাম যে ওনাকে নিয়ে যাবো। পুলিশ অনেক ইয়ে করলো, ভাই ওনার সিকিউরিটি এগুলো কীভাবে কী করো, শেষে আমি তখন পদ্ম করিম সাহেব এমপি ছিলেন, ওনাকে বললাম যে আপনি একটু রাউজান পুলিশকে বলেন ইয়ে করাতে, ওরা বললো আচ্ছা ঠিক আছে নিয়ে আসেন আমরা। ওনাকে নিয়ে গেলাম প্রাইমারি স্কুলে, খুব সুন্দর প্রোগ্রাম করলো, বাচ্চারা নাচ গান এটা ওইটা করে, সো হ্যাপি। আমি ও অবাক হয়ে গেছে যে বাংলাদেশের একটা গ্রামের স্কুলে এই বাচ্চাগুলো অনেক স্মার্ট, ওদের ধারণা আমি যদি এগুলি না দেখাই দেশটা সম্বন্ধে তাদের ভালো ধারণা হবে কোথেকে। দেখো দেখো এই বাচ্চাগুলো অনেক স্মার্ট, ওরা ইংলিশে কথা বলতেছে, প্রাইমারি স্কুলের বাচ্চারা নাচতেছে এটা ওটা। এটা গেলে এরপরে কলেজে নিয়ে গেলাম, কলেজ তো আর একটু বাচ্চাগুলো আরো বেশি ম্যাচিউর, ওদের দেখে দেখে খুব ইমপ্রেসড। তো উনি তখন বললো ঠিক আছে তুমি এরপরে যখন স্কলারশিপ দিবে তুমি বলে দাও যে নোয়াপাড়া কলেজের জন্য আমাদের একটা কোটা থাকবে। তাইলে এই যে আমি যদি 3-5টা বাচ্চাকেও ফ্রি পড়াইতে পারি ইঞ্জিনিয়ারিং বা মেডিসিনে, তো ওয়াই নট, আমার গ্রামের বাচ্চাই তোরা। এই যে এই কাজগুলা করি, হ্যাঁ, স্কলারশিপ দিত 140টা, এই বছর থেকে এটা 200 হয়ে গেছে। তাইলে এই যে এগুলা করবে কি, যখন আমি তাদেরকে প্রতিনিয়ত নক করি বা স্কলারশিপ বাড়াও বা এটা করো বা এটা কালচারাল এটা করো, ঢাকায় একটা রাশিয়ান কালচারাল সেন্টার আছে, প্রচুর কাজ করতেছে ঢাকায়, কিন্তু চিটংয়ে নাই। আমরা চেষ্টা করতেছি চিটংয়ে একটা ছোটখাটো কালচারাল সেন্টার করে, তাইলে কালচারাল ইন্টারাকশনটা হবে। এই বছর আমরা আগে 65টা স্কলারশিপ ছিল 2023 পর্যন্ত, কোটা ফুলফিল হতো না। এবার একটা স্কলারশিপের জন্য 16 জন অ্যাপ্লিকেন্ট ছিল, এবং জিপিএ 5 ছাড়া কাউকে ওখানে দেওয়া যায়নি। এবং ওরা যারা মস্কো গেছে সবাই এখন ইউটিউবে প্রচুর ব্লগাররা তৈরি হয়েছে, ওরা প্রতিনিয়ত বলতেছে যে রাশিয়া সম্বন্ধে আমরা কি শুনছি, আসার পরে কি দেখলাম, এরকম দেশ তো পৃথিবীতে আছে বলে মনে হয়। এই ধরনের এরা বাচ্চারা সব তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছে। এখন আমরা চিন্তা করতেছি এটাকে আরো বাড়াবো। চিটংয়ের জন্য আলাদা একটা কোটা আছে, কিন্তু ভালো আমি ছেলে মেয়ে পাচ্ছি না, 2-3টা দিচ্ছি না, এরা ইয়েতে মানে পারে নাই কম্পিটিশনে। হ্যাঁ, আমার একটা স্পেশাল ইয়ে আছে যে একটা চিঠি দিলে তারা এটাকে অনার করে, যে হোক অনেক আছে না একটা। আমি গতবার 3টা বাচ্চা পাঠাইছি, 2টা মেয়ে একটা ছেলে, একজন পড়তেছে মেডিসিন, একজন এভিয়েশন ইঞ্জিনিয়ারিং, আর একজন পড়তে 2জন মেডিসিন। এবং চিন্তা করতে পারবো না এই বাচ্চাগুলা যে ফ্যামিলি, ওরা এখানে চিটং ইউনিভার্সিটিতে পড়ানোর সামর্থ্য নেই। ওদের বাবারা আমার কাছে আসছে, এসে বললো যে স্যার আমাকে একটু হেল্প করে, সরকারি চাকরি করে সবাই খুব। আমি এটা চ্যালেঞ্জ হিসাবে নিলাম। বাচ্চাগুলা 2জন খুব ভালো রেজাল্ট, একজনের রেজাল্ট খারাপ, 2জন সহসা চলে গেল। আমি চিঠি স্পেশাল চিঠি দিছি যে এটা আমার ক্যান্ডিডেট, এদেরকে স্কলারশিপ দিতে হবে। 3rd জন গিয়ে বললো যে এই কম্পিটিশন, এর তো রেজাল্ট 4.3, একে কিভাবে না, ওকে নিতেই হবে, যেভাবে ওকে নিতেই হবে। ও একটা পুলিশ কনস্টেবলের মেয়ে,
হ্যাঁ, আমি বললাম যে মেয়েটাকে না নিলে হবে না, আমি তাকে কথা দিছি। পয়সা কানছে আমাকে স্যার, এখন সে মস্কোর টপ এভিয়েশন ইউনিভার্সিটিতে এভিয়েশন ইঞ্জিনিয়ার, আল্লাহর মধ্যে তার 2 বছর চলে গেছে। শি ইজ ডুইং এক্সেলেন্ট। তার ওখানে জিপিএ 5 ছাড়া কোনো রেজাল্টই নেই 2 বছরে। হ্যাঁ, তো আমি ওইটা আসতে ভাই তুমি গেছো, আমি চ্যালেঞ্জ, তুমি এটা জিপিএ 5 পাস হয়ে তুমি এভিয়েশন ইঞ্জিনিয়ার হয়ে বাংলাদেশে আসবে, তুমি গোল্ড মেডেল নিয়ে আসতে হবে। আমি চ্যালেঞ্জ দিছি মেয়েটাকে, এবং ও এই দেশে আসছিল, আমার সাথে দেখা করে গেছে, স্যার সালাম করে গেছে, স্যার আমি আপনার মান সম্মান রাখবো। তো দিস ইজ হাউ ইউ ওয়ার্ক ফর ইউর সোসাইটি, ফর ইউর কান্ট্রি। যে যেভাবে সুবিধা আছে এরকম অনেকগুলা আরও চলতেছে ইনশাল্লাহ। তো আমরা এটাই হচ্ছে আমার কাজ, বাইলেটারাল রিলেশন ডেভেলপ করা। অনেক সময় হয় কি, ডিপ্লোম্যাটিক চ্যানেলে অনেক সময় তারা এভাবে সরাসরি কথা বলতে পারে না, কোনো একটা সমস্যা। যেমন আমার জাহাজ আসছে গতবার, ওই শিপ ব্রেকিংয়ের জাহাজ যেগুলো আসে দেখা গেলো 16 জন ক্রু সবাই রাশিয়ান। হ্যাঁ, ওই ক্রুগুলো আসে, কন্ট্রাক্টে আসে, এসে এরা 6 মাস আউটারে আটকায় আছে। ডকুমেন্টের সমস্যা, ডকুমেন্টটা আমাদের ব্যুরোক্রেটিক প্রবলেম। মানে বাংলাদেশ সরকার হঠাৎ করে নিয়ম করবে যে গ্রিন ইয়ার ছাড়া কোনো জাহাজ এখানে শিপ ব্রেকিং এর ইয়েটা আসতে পারবে না। গ্রিন ইয়ার যেগুলো আছে 2টা না 3টা, আর বাকিগুলো এরা 6 মাস ধরে ক্রু সহ আউটারে পড়ে আছে, কান্নাকাটি, একজন অসুস্থ হয়ে গেছে। এরপরে আমি দৌড়াইতে দৌড়াইতে মিনিস্ট্রি এটা ওইটা পরে এই তাদেরকে ক্লিয়ার করে সবাইকে রাশিয়া পাঠালাম। এই যে কাজগুলো করতে হয় অনেক ইন্টারেস্টিং, কিন্তু মানুষের জন্য অনেক বেশি করার একটা সুযোগ থাকে বড় প্ল্যাটফর্মে। এটাই আর কি। থ্যাংক ইউ সো মাচ।